কাল কোঠরির মধ্যে লুকানো আছে পুরনো পাপ। সোনার প্রত্যেক চমকে লুকিয়ে আছে একটা অভিশাপ। লোভে সেই আগুনে ঝুলসে গেল পরিচয়। জীবন্ত খাল টেনে নিয়ে চলে গেল সেই শয়তান। সম্পত্তির এই জালে যখন ভাসল প্রত্যেকটি মানুষ, মিটে গেল অস্তিত্ব ওর, বাকি থেকে গেল শুধু শ্মশান। ময়ূরী খোদাইয়ের কাপড়ে অনেক মজদুরের সাথে একটা গাড্ডার কাছে দাঁড়িয়েছিল। মেশিন মাটির শক্ত পাথরগুলোকে ভেঙে দিচ্ছিল, আর কয়েকটা মেশিন সেখান থেকে মানুষের কঙ্কালগুলো ওঠাচ্ছিল। ওকে একটু চিন্তিত দেখাচ্ছিল। তখনই ওর ফোনে একটা কল এলো। এটা ওর মেয়ের ডক্টরের ফোন। হ্যালো ডক্টর, বলুন। সাক্ষীর অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাচ্ছে। আপনি টাকার ব্যবস্থা করেছেন কি? ম্যাম, আমি পুরো ব্যবস্থা করছি যাতে টাকার ব্যবস্থা হয়ে যায়। আপনি আমাকে একটু সময় দিন। যদি আমার কাছে সময় হতো তাহলে আমি নিশ্চয়ই দিতাম, কিন্তু ওর চিকিৎসা সময় হওয়াটা খুব জরুরি। যদি 2 সপ্তাহের মধ্যে ওর চিকিৎসা না হয়। ডক্টর, এরকমটা বলবেন না। আমি পুরো চেষ্টা করছি যাতে যত তাড়াতাড়ি হোক টাকার ব্যবস্থা হোক। ঠিক আছে, আমি ততক্ষণ ওর খেয়াল রাখছি। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। ময়ূরী ফোনটা কেটে দিল আর সেখানেই দাঁড়িয়ে কাজ হওয়া দেখতে লাগলো। রাতের সময় ময়ূরী নিজের টেন্টের ঘরে এলো আর কড়া কাজের ড্রাফট তৈরি করতে লাগলো। ও জানলার সামনে বসে চেয়ার নিজেই বুঝে গেল যে এটা আসল সোনা। ও ক্রুকে বলার জন্য নিজের ওয়াকিটকি বার করলো, কিন্তু পর মুহূর্তেই থেমে গেল। ও কাউকে কিচ্ছুকে না বলার সিদ্ধান্ত নিল। কয়েনগুলো নিজের পকেটে রাখলো আর সেখান থেকে চলে গেল। পরের দিন ময়ূরী আবার সে খোদাইয়ের জায়গায় দাঁড়িয়েছিল আর মানুষের কঙ্কাল বেরোতে লাগলো। এখন এই জায়গাটা মনে হচ্ছিল কখনো না শেষ হওয়া কঙ্কালের স্তূপ। তখনই ওর সিনিয়র ওর কাছে এলো। কাজ কেমন চলছে ময়ূরী? ঠিকই চলছে স্যার, শুধু আমার মনে হচ্ছে আমাদের এই কাজটা এখন বন্ধ করে দেওয়া উচিত। সেটা কেন? কিছুক্ষণ পর ময়ূরী ওর সিনিয়র টেন্টে ছিল। ওরা এই বিষয়ে একে অপরের সাথে চর্চা করছিল। আমরা এই জায়গায় গত 8 মাস ধরে খোদাই করছি। আমরা শুধু কয়েকটা কঙ্কাল ছাড়া আর কিছুই পাইনি। হয়তো এখানে সেটা নেই যেটা আমরা চাইছি। তুমি ঠিক হতে পারো ময়ূরী, মানে তুমি কি শিওর? অ্যাবসলিউটলি স্যার, কাল কোটে কিচ্ছু নেই। ময়ূরের সিনিয়র সহমতির সাথে মাথা নাড়ালো আর একটা ফোন কল করলো। আমরা প্রজেক্ট কালকোটকে এখানেই শেষ করছি। ও ফোন কেটে দিল আর সেখান থেকে চলে গেল। সেই রাতেই কাল কোর্ট থেকে সব মেশিন, মজদুর আর জিনিসপত্র হাওয়াই রাস্তা থেকে সরিয়ে দেওয়া হলো। কিছুদিন পর ময়ূরী নিজের মেয়ে সাক্ষীকে ঘরে নিয়ে এলো। ওর চিকিৎসা হয়ে গেছিল, কারণ ময়ূরী কালকোট থেকে নিয়ে আসা সোনার কয়েন বিক্রি করে দিয়েছিল। ও সাক্ষীকে ঘুম পাড়িয়ে একটা ফোন কল করলো। আমার এখন 1 মাসের জন্য কাজ থেকে ছুটি চাই, আর আমার মেয়ের অপারেশন হয়েছে। এখন আমাকে ওর সাথে থাকতে হবে। ঠিক আছে, তুমি যখন রিজয়েন করতে চাইবে তখন আমার সাথে এসে দেখা করো। ময়ূরী ফোন কেটে দিল আর সন্তুষ্ট দেখাচ্ছিল। ও সাক্ষীকে ভালোবেসে মাথায় হাত বোলালো। ওই রাতে ময়ূরী ব্যালকনিতে বসে শহরটাকে দেখছিল, আর টাকার কারণে ওর একটু নিশ্চিন্ত মনে হচ্ছিল। তখনই ও ঘরের ভেতরে কারোর চলার আওয়াজ শুনতে পেল, আর ও তৎক্ষণাৎ সতর্ক হয়ে গেল। ও ঘরের ভেতরে এলো আর সেই ব্যক্তিকে খুঁজতে লাগলো। ও কিছুক্ষণ এদিক ওদিক দেখল, কিন্তু কিছুই দেখতে পেল না। তখনই হঠাৎ ওকে পেছন থেকে কেউ ছুঁলো। ও তৎক্ষণাৎ ঘুরল। তখন সামনে ওর মেয়ে সাক্ষী ছিল, যে হঠাৎ ধাক্কা খাওয়াতে একটু ব্যথা পেয়েছিল। সরি মা, আমি তোকে দেখিনি।
তুই একলা কেন ঘুরছিস? তোর কি কিছু চাই? খিদে পেয়েছে মাম্মা, আমাকে কিছু খাবার জন্য দিয়ে দাও প্লিজ। মা, কোনো ব্যাপার না, চলো। ময়ূরী ভেতরে চলে গেল। তখনই দেয়ালে একটা হাতের ছাপ দেখা দিল, যেটা মাটি দিয়েছিল। পরের দিন ময়ূরী বাথরুমে এলো আর ব্রাশ করা শুরু করলো। ব্রাশ করতে করতে ওর নজর নিজের ঘাড়ের ওপরে একটা কালো চিহ্নের দিকে গেল। ওই চিহ্ন একটা পচে যাওয়া ত্বকের মতো দেখাচ্ছিল, কিন্তু ও সেটা কিছুক্ষণ দেখতে লাগলো, কিন্তু তারপরও সেটা ইগনোর করে দিল। কিছুক্ষণ পর ময়ূরী সাক্ষীকে নিজের মায়ের কাছে ছেড়ে কোথাও যাওয়ার জন্য বেরোচ্ছিলই। মা, আমি তাড়াতাড়ি ফেরত আসবো, ততক্ষণ অবধি তুমি দিদার সাথে থেকো, ঠিক আছে? এর সাথেই ময়ূরী সেখান থেকে চলে গেল। ওর মা আর সাক্ষী ওকে যেতে যেতে বাই করতে লাগলো। রাতের সময় ময়ূরী কোনো ভারী অস্ত্র নিয়ে খোদাইয়ের জায়গায় এসে পৌঁছালো। ও সেই জায়গায় এলো যেখানে ও প্রথমবার সোনার কয়েন পেয়েছিল। কোনো সময় নষ্ট না করে ও মাটি খোঁড়া শুরু করে দিল। ও লাগাতার খুঁড়তে লাগলো, আর আস্তে আস্তে রাত হয়ে হালকা সকাল হতে লাগলো। কিছুক্ষণ পর ও সেই জায়গার সব থেকে নিচে পৌঁছে গেল, যেখানে ও কিছু কাঠের জিনিস অনুভব করলো। ও সেটাকে ধরে পুরো জোর দিয়ে খোলার চেষ্টা করলো। শেষ অবধি সেই দরজা খুলে গেল। ময়ূরী প্রথমবার সেই গুফার ভেতরে পদক্ষেপ দিল। যেই ময়ূরী সেই গুফার ভেতরে ঢুকলো, ও নিজের হেলমেটের আলো জ্বালালো, আর সেই মুহূর্তেই ওর চোখ অবাক হয়ে গেল। ওই জায়গায় অগণিত সোনার জিনিসে ভর্তি ছিল। একটা শাহী রথ, তলোয়ার, অনেক গয়না, সোনার কয়েন আর অনেক পুরনো খাজানা। ও একটু আগে এগোলো আর একটা ভাঙা কবর দেখল, যেটাতে কোনো শরীর ছিল না। ও কিছুক্ষণের জন্য চিন্তায় পড়ে গেল। তারপর ফেরত যাওয়ার সিদ্ধান্ত নিল। ফেরত মোড়ার সময় ওর নজর সেই জায়গায় থাকা একটা আয়নার দিকে গেল। ওটা দেখতেই ওর শ্বাস তীব্র হয়ে গেল। ও নিজের বা গালেও সেই চিহ্ন দেখতে পেল, যেরমটা সকালে ওর ঘাড়ে ছিল, আর ওর ত্বকও অদ্ভুত দেখাচ্ছিল। বুঝতে পারছিল না যে ওর সাথে হচ্ছেটা কি, কিন্তু লোভ ওর ওপরে চড়ে বসেছিল। ও সেখান থেকে অনেক সোনার জিনিস উঠিয়ে নিয়েছিল আর বাইরে বেরোতে লাগছিল। যেই ও বাইরে বেরোতে লাগলো, সেই গুফার ছাদ থেকে এক অদ্ভুত আকৃতি নিচে ঝাঁপ দিল। তার শরীর পচে গেছিল, কিন্তু যেখানে যেখানে ময়ূরের শরীরের চিহ্ন হয়েছে সেখানে ওর ত্বক পরিষ্কার দেখা যাচ্ছিল। সেই আকৃতির চেহারায় এক ভয়ঙ্কর হাসি ছিল। কিছুদিন পর ময়ূরী হাসপাতালে এক ডক্টরের সাথে ছিল। ওকে খুব চিন্তিত দেখাচ্ছিল, কিন্তু এখন ওর পুরো শরীরে সেই রকমই চিহ্ন হয়ে গেছে। বুঝতে পারছিল না যে ওর সাথে হচ্ছেটা কি। ডক্টর ওকে মন দিয়ে দেখছিল। কিছু বুঝতে পারছি না যে হয়েছেটা কি। ডক্টর, কোনো তো চিকিৎসা হবে এটার। আপনার যত টাকা চাই আমি দেব, কিন্তু আপনি আমাকে ঠিক করে দিন। এটা কোনো রকমের ইনফেকশন মনে হচ্ছে। হয়তো প্লাস্টিক সার্জারি দিয়ে এটা ইস্যুর ঠিক করা যাবে, কিন্তু এতে অনেক খরচা হবে। যত টাকা লাগে আমি দেব, আপনি প্লিজ আমায় ঠিক করে দিন। ঠিক আছে, আমি তৈরি হচ্ছি। নেক্সট উইক আমরা সার্জারি করব। আপনি কাউন্টারে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন আর 10 লাখ জমা করে দিন। ময়ূরী সহমতির সাথে মাথা নাড়ালো আর সেখান থেকে চলে গেল। ময়ূরীর চেহারায় স্কার্ফ বেঁধে বাইরে এলো। যেই ও নিজের মাথা ওঠালো, ও দূরে সেই আকৃতিকে দাঁড়িয়ে থাকতে দেখলো, যে কিনা সোজা ওর চোখের দিকে তাকাচ্ছিল। ও দেখলো সেই আকৃতির শরীর অর্ধেক পচে যাওয়া আর অর্ধেক ঠিক, একদমই সেরকম যেরকমটা ওর শরীর বদলাচ্ছে। এটা দেখে ও ভয়ের চোটে মাটিতে পড়ে গেল। আশেপাশের লোকেরা ওকে তৎক্ষণাৎ ওর পাশে এলো। ম্যাডাম, ম্যাডাম, কি হয়েছে আপনার? ওইখানে সব লোক সেই দিশার দিকে তাকালো, কিন্তু ওরা ওখানে কাউকে দেখতে পেল না। কিন্তু ময়ূরী এখনো ওকে দেখতে পাচ্ছিল। ম্যাডাম, ওখানে কেউ নেই। কি বলতে চাইছো তুমি?
ময়ূরী বুঝে গেছিল যে সেই আকৃতিকে ও ছাড়া আর কেউই দেখতে পায় না। ও কাঁপতে কাঁপতে উঠল আর পেছনের গেট দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল। সেই রাতই ময়ূরী অস্থির হয়ে এদিক ওদিক চলতে চলতে কাউকে ফোন করছিল। ও চিন্তিত দেখাচ্ছিল, কিন্তু সামনের লোক ওর এত ফোন করার পরেও ওর ফোন ওঠাচ্ছিল না। তখন সামনের লোক হঠাৎ তার ফোন উঠে নিল। স্যার, স্যার আপনি কোথায়? তখন আমরা জানতে পারলাম যে ফোনের ওই দিকে আর কেউ নয়, বরঞ্চ ওর সিনিয়রই ছিলেন। আমি তো নিজের বাড়িতে আছি ময়ূরী। কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? তুমি খুব টেনশনে মনে হচ্ছে। স্যার, সবকিছু শেষ হয়ে গেছে। আমি খুব বাজেভাবে ফেঁসে গেছি। ময়ূরী, কাম ডাউন। কি হয়েছে আমাকে ঠিক করে বলো। ময়ূরী ওকে শুরু থেকে সব কথা বলল আর বলল যে কিভাবে ও ওর লোভের জন্য নিজেকে হারিয়ে ফেলছে। ওর সিনিয়র ওর কথা মন দিয়ে শুনছিল। ঠিক আছে, আমাকে এখন ওই জায়গার কোঅর্ডিনেট পাঠাও। আমি ওখানে গিয়ে স্ক্রিপচারগুলো ডিকোড করার চেষ্টা করে দেখছি। ময়ূরী ওকে সেই জায়গার নির্দেশ পাঠানোর জন্য তৈরি হয়ে গেল আর তার সাথেই রাত শেষ হয়ে গেল। এক সপ্তাহ পর ময়ূরী অপারেশন থিয়েটারে শুয়েছিল আর ডক্টর ওর চিকিৎসার প্রক্রিয়া শুরু করলো। অন্যদিকে ময়ূরী সিনিয়র নিজের জিনিসের সাথে সেই গুফায় নামলো আর প্রথমবার ওখানকার জিনিস দেখল। এত কিছু দেখে ওর চোখ অবাক হয়ে গেল। এদিকে ডক্টর ওর শরীরের বেঁচে যাওয়া ঠিক চামড়াগুলো এক এক করে ত্বকের ছোট ছোট জিনিস বার করতে লাগলো। ময়ূরী সিনিয়র নিজের উপকরণ দিয়ে সোনাকে পরীক্ষা করতে লাগলো। এত বড় মাপে এত শুদ্ধ সোনা দেখে ও অবাক হয়ে গেল। এদিকে আস্তে আস্তে জানা গেল যে ময়ূরের চিকিৎসা করা আর কেউ নয়, বরঞ্চ সেই অদ্ভুত আকৃতি। ও ময়ূরীর ত্বক খুলে নিজের ওপরে লাগাচ্ছিল। এদিকে ময়ূরীর সিনিয়রের মুখে লোভ স্পষ্ট দেখা যাচ্ছিল। ও ময়ূরীকে বাঁচানোর জন্য নয়, বরঞ্চ এই খাজানাগুলোকে একাঠা করে বিক্রি করতে এসেছিল। ও নিজের ব্যাগ খুলল আর সেখানে গয়না আর সোনার কয়েন ভরতে লাগলো। চিকিৎসার প্রক্রিয়া শেষ হলো আর এখন ময়ূরী সেই বিছানায় পচে যাওয়া ত্বকের সাথে শুয়েছিল। অন্যদিকে সেই আকৃতি এখন ময়ূরীর রূপ নিয়ে নিয়েছিল। ওর চেহারা ময়ূরীর মতনই হয়ে গেছিল, কিন্তু ওর চোখ খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। আর তারপর যেই ময়ূরী সিনিয়র সেখান থেকে বেরোতে গেল, ও এক অদৃশ্য শক্তি ওকে আটকে দিল আর পেছন দিকে ধাক্কা মারল। ও ঘাবড়ে উঠে দাঁড়ালো। কে আছে ওখানে? কে আছে? হঠাৎ ওর শরীর পেছনে দেয়ালের দিকে চিপকে গেল। ওর পাওয়া হাওয়াতে উঠে গেল, যেন কেউ ওকে গলা টিপছে। ও নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলো। তখন সেখানে ময়ূরী রূপে সে আকৃতি এসে পৌঁছালো আর ওর চেহারায় এক অদ্ভুত হাসি ছিল। ও আগে এগোলো আর হালকা নিজের চেহারা একদিকে ঝুঁকিয়ে দিল। না না না!